এই সুদি ইউনূস কখনোই এই দেশের নিরাপত্তা দিতে পারবে না। জনগণ এটা বুঝে গেছে। এই জন্য জনগণ চায় সুদি ইউনূসের যত তাড়াতাড়ি বিদায়। সুদি ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। আদালতে আপনারা চেষ্টা করছেন এই এক দেড় মাসের মধ্যে সব কটাকে ফাঁসিতে লটকিয়ে দেবেন। আপনারা একটা লটকানোর চেষ্টা করুন, একটা লটকানোর আপনারা চেষ্টা করুন, তখন আপনাদের হাল কি হবে দেখবেন। ওই কোর্টে আপনাদের বিচার করে আপনাদের লটকানো হবে। গণহত্যার বিচার, গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার ইউনূসের। ইনশাআল্লাহ হয়তো একদিন ইনশাআল্লাহ হবে। আজকের আলোচনার টপিক, আবার ফিরে এসেছে ছাত্রলীগ নতুন রূপে, নতুন আঙ্গিকে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সম্প্রতি আজারবাইজানের বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে সংবাদ মাধ্যমে আল জাজিরাকে দেয়া সাক্ষাৎকারে এই কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা সংবাদে আপনাদের আবারও স্বাগতম। প্রিয় দর্শক, বর্তমান বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা এবং যে প্রেক্ষাপট চলছে তারই উপর ভিত্তি করে কয়েকটি খবর নিয়ে আজ আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি। ভিডিও শুরুটা দেখেই হয়তো আপনারা বুঝতে পেরেছেন আজকের খবরটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করুন নতুন নতুন খবর আপডেট পেতে। তো দর্শক, বেশি কথা আর বলবো না, চলুন দেখে আসা যাক কি আছে আজকে আমাদের তাজা খবরে। চলুন আমি চালিয়ে শোনাচ্ছি। ভিডিওটা একটু লম্বা, কিন্তু একটু মন দিয়ে শুনুন। এই ভিডিওতে উনি যা যা বার্তা দিয়েছেন সেই বার্তাগুলো যদি বোঝার চেষ্টা করি, ডিকোড করার মতো যদি বুদ্ধি থাকে। সবার বুদ্ধি তো নেই, সব তো মাদ্রাসা পাস। তো আপনার তো ডক্টর ইউনূস বুদ্ধি আছে, তা আপনি একটু ডিকোড করার চেষ্টা করুন উনি কি বার্তা দিয়েছেন। তারপরে তো আপনি বুঝতে পারবেন যে আপনার কি হাল হবে। আপনার জন্য ভবিষ্যতের কি কালো দিন অপেক্ষা করছে, আপনি অপেক্ষা করুন। এই যে আপনি আদালত সাজিয়ে রেখে দিয়েছেন না, ওই আদালতে আপনারা চেষ্টা করছেন এই এক দেড় মাসের মধ্যে সব কটাকে ফাঁসিতে লটকিয়ে দেবেন। আপনারা একটা লটকানোর চেষ্টা করুন, একটা লটকানোর আপনারা চেষ্টা করুন, তখন আপনাদের হাল কি হবে দেখবেন। ওই কোর্টে আপনাদের বিচার করে আপনাদের লটকানো হবে। এটা আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলে দিচ্ছি আজকে। ওই কোর্টে আপনাদের বিচার হবে এবং ওই যেখানে ফাঁসি মঞ্চ আপনারা তৈরি করেছেন না, সেটা দেখানো হয়নি, টিভি দেখায়নি, সেখানে আপনাদের ঝোলানো হবে একটা একটা করে। কেউ দেশ থেকে পালাতে পারবেন না। আপাতত ভিডিওটা দেখুন। 24-এ এসে যখন জনগণ আমাদের ভোট দিয়েছে, আমরা আবার সরকার গঠন করেছি এবং 26 সালের মধ্যে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে আমরা যে উন্নত করবো তার সব ব্যবস্থা আমরা নিয়েছিলাম, কিন্তু সেটা একটা গভীর চক্রান্ত করে নস্যাৎ করে দেওয়া হলো। এবং সেখানে টার্গেট তো 1 নম্বরে আমিই ছিলাম, আর সাথে সাথে কতগুলি মানুষকে হত্যা করলো। এবং নিরীহ এই যে ছাত্রী সহ সাধারণ মানুষ এবং আমার আওয়ামী লীগের তো প্রায় কয়েক নেতাকর্মীকে হত্যা করেছে পুলিশ যে কত হাজার হত্যা হয়েছে তার কোনো তালিকায় বের করতে পারে বলে মাত্র 45 জন, 45 জন না, আর অনেক বেশি। এই ঢাকা শহরে একটা থানায় আগুন দিয়ে পোড়ানোর পরে সেখানে 19 জন মারা গেছে। সেই এনায়তপুরে সেখানে 15 জন। একটা মেয়ে যে ছিল প্রেগনেন্ট, একটা সিপাই, সে হাত পা ধরছে যে ভাই আমাকে বাইরেন না, আমার পেটে বাচ্চা, শোনে নাই, তাকে পিঠে মেরেছে। এইভাবে সারা বাংলাদেশে প্রায় 400 উপরে থানা আগুন দিয়েছে। এই আগুনে অনেকে মারা গেছে। সত্যি কষ্ট যে 32 নম্বর জাতির পিতার সেই স্মৃতি বিজড়িত জায়গা যেটা আমরা জাদুঘর করছি, সেখানে যে আগুন দিয়েছে, একসাথে 9টা বাড়িতে আগুন লেগেছে। এমনকি ফ্রান্সের প্রেসিডেন্ট যেখানে গিয়েছিলেন দেখতে, সে বাড়িটাও পুড়িয়ে দিয়েছে এবং ওখানে 4 জন মানুষ পুড়ে মারা গেছে। এভাবে সারা বাংলাদেশে অগ্নিসংযোগ, মানুষ হত্যা করা, এগুলি তারা করে দিয়েছে। এবং এটা আজকে স্পষ্ট যে এরা জঙ্গিদের সাথে হাত মিলিয়ে এই ইউনূস, যাকে সবচেয়ে বেশি সুবিধা আমি দিচ্ছি, গ্রামীণ ব্যাংকে 400 কোটি টাকা আমি দিয়েছিলাম যখন 96 সালে সরকারে ছিলাম, ব্যাংকটা বসে যাচ্ছিল। আমাকে বললো গরিব মানুষের সাহায্য হবে, গ্রামীণ ব্যাংক চলবে, টেলিফোন, সেই গ্রামীণ টেলিফোন আমাদের দেওয়া। আর সমস্ত টাকা পয়সা নিজের জন্য ব্যয় করছে, একটাও মানুষের জন্য না। আর গরিবের রক্ত চুষে খাইছে এবং উচ্চ হারে সুদ নিয়ে সেই টাকা বিদেশে পাচার করে সে অর্থ সম্পদের মালিক হয়েছে। আর এরপরে সরকারকে উৎখাত করা। আমাদের অপরাধটা কি ছিল? দেশের মানুষকে দুবেলা খাবার ব্যবস্থা না, ওই রংপুর টংপুর ওইসব এলাকার যেখানে দুর্ভিক্ষ, সেখানে মানুষ 3 বেলা 4 বেলাও খেতে পারতো। খাদ্য নিরাপত্তা দিছি, সাক্ষরতার হার 78.8 বৃদ্ধি করেছিলাম, চিকিৎসা সেবা 30 ওষুধ মানুষকে দিচ্ছি, রাস্তাঘাট, মূল সব কিছু উন্নত করে বাংলাদেশকে সারা বিশ্বের কাছে একটা মর্যাদাপূর্ণ করেছিলাম। মানুষের কাছে একটা বাংলাদেশ ছিল বিশ্বের বিস্ময়, যে এত তাড়াতাড়ি একটা দেশ কিভাবে এত উন্নত হতে পারে। এই আন্দোলনটা কিসের জন্য ছিল? তারপরে আমাদের মন্ত্রীরা বসে, তাদের সাথে সব দাবি মানা হলো। দাবি মানার পরে আবার 1 দফা
করে সেক্ষেত্রে খুন করো, এই তো আকাঙ্ক্ষা ছিল আমাকে হত্যা করা। আপনাকে হত্যা করা মানে বাংলাদেশকে হত্যা করা, ওরা তো এক্স্যাক্টলি এইটাই হত্যা মামলা, আবার হত্যা মামলা দিয়ে আবার এখন বলে গণহত্যার বিচার হবে। গণহত্যার বিচার আমার না, গণহত্যার বিচার হবে ইউনূসের। ইনশাআল্লাহ হবে একদিন, ইনশাআল্লাহ হবে, তার বিচার করবো। ইনশাআল্লাহ। আপা 152 জন সমন্বয়কের মধ্যে ওর বিচার আমি করবো। একজনকেও কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই, গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা, তার মানে ওরা মারছে এগুলোকে। এসবও করছে, খাদ্য করছে, কিন্তু আবার আমরা সেই সংবিধান ফিরিয়ে এনেছি, মানুষের অধিকার আমরা নিশ্চিত করেছি। এবং এই সংবিধানেরই 7ম অনুচ্ছেদের গ, অবৈধভাবে অনির্বাচিত কোন কেউ যদি ক্ষমতা যায় তাহলে তার বিচার হবে। এবং ইউনূস তার কোন সাংবিধানিক ভিত্তি নাই, সে অসাংবিধানিক ভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে, ইনশাল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে। এবং তার ওই চালা চামুন্ডা যে করার সাথে আছে আর উপদেষ্টা এবং সমন্বয়কারী সবকটার বিচার বাংলা মাটিতে হবে। কোনো জায়গা নাই বাংলাদেশে আপা। আজকে সারা দেশের মানুষ হাহাকার, জীবনের নিরাপত্তা নাই, যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে। সুদী ইউনূসের বিদায় ঘন্টা বেজে গেছে। কেন এই কথাটা বলছি সেটা আপনাদের কাছে অনেকটা আজগুবি কথা মনে হতে পারে, কিন্তু আপনারা একটা বিষয় চিন্তা করেন, যারা এই জুলাই আগস্টের ষড়যন্ত্রে পা দিয়েছিল তারা কিন্তু তাদের ভুলটা বুঝতে পেরেছে। জুলাই আগস্টে অনেকেই বুঝতে পারে নাই যে এই ষড়যন্ত্রকারীরা তাদের নিয়ে ষড়যন্ত্র করে একটা সাজানো গোছানো দেশে ধ্বংসলীলা চালাবে। যখন তারা বুঝতে পেরেছে ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এখন তারা বুক চাপড়ে আর্তনাদ করে কাঁদে যে আগেই ভালো ছিল, শেখ হাসিনাই ভালো ছিল। কারণ এখন তারা বিভিন্ন রকমভাবে হেনস্থার শিকার, মান অপমানের শিকার, বিভিন্ন তকমার শিকার। যেমন আনসারদেরকে বলা হচ্ছে আনসার লীগ, যারা জুলাই আগস্টের ষড়যন্ত্রে আহত হয়েছে তাদেরকে বলা হচ্ছে আহত লীগ। এই যে তকমা দেওয়া হচ্ছে, এতে কিন্তু তারা বিব্রত। তারা অত্যন্ত সৎ নিয়তে জুলাই আগস্টে আন্দোলন করতে গিয়ে তারা যে ষড়যন্ত্রের শিকার হয়েছে, জামাতি চালের শিকার হয়েছে, সেইটা তারা এখন বুঝতে পেরেছে। এই কারণে এই যে জুলাই আগস্টের যে জনসমর্থন, যেই জনগণ রাস্তায় গেছিল, এই জনগণ কিন্তু এখন আর সুদী ইউনূস বা এই ষড়যন্ত্রকারীদের সাথে আর নাই। তারা এখন নিশ্চুপ হয়ে গেছে, অর্থাৎ তারা এখন সুযোগ খুঁজছে কি করে এই ষড়যন্ত্রকারীদের বিদায় করা যায়। তো তারা সুযোগ পেলেই কিন্তু আবার বেরিয়ে পড়বে, কারণ তারা ওই ভুল থেকে যে শিক্ষা নিয়েছে সেই ভুলের মাসুল তারা দেবে ইউনূসকে বিদায় করার মাধ্যমে। আরেকদিকে খেটে খাওয়া মানুষ, দিনমজুর, রিক্সাওয়ালা, শ্রমিক, তারা নিত্য পণ্যের ঊর্ধ্ব মূল্যের কারণে এখন ত্রাহি অবস্থা। তাদের সংসার চলছে না, তারা ওষুধ কিনতে পারছে না, বাসা ভাড়া দিতে পারছে না, বাচ্চাদের লেখাপড়ার খরচ জোগাতে পারছে না। আপনারা বিভিন্ন ভিডিওতে দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারা কিন্তু এখন মুখ খুলেছে, বলছে আমরা আগেই ভালো ছিলাম, আমরা তো এটা চাইনি, এরকম দেশ চাই নাই। একটা অযোগ্য কুযোগ্য ষড়যন্ত্রকারী এসে এইভাবে দেশের সকল জিনিসের দাম বেড়ে যাবে, আমরা না খেয়ে থাকবে, এটা তারা চায় নাই। তারাও এখন চায় সুদী ইউনূসের কবে বিদায় হবে। সারা বাংলাদেশের জনগণ এখন অনিরাপদ, তাদের কোথাও নিরাপত্তা নাই। মা বোন রাস্তায় বের হলে তাদের পোশাক আশাক নিয়ে কথা বলা হচ্ছে। তারা কেন হিজাব পরে নাই, তারা কেন বোরখা পরে নাই, এই প্রশ্ন তোলা হচ্ছে। অর্থাৎ তাদের এখন কোনো স্বাধীনতা নেই। এই ষড়যন্ত্রকারীরা ক্ষমতায় আসার পর সারা দেশে ছিনতাই, ডাকাতি, চুরি, রাহাজানি বেড়ে গেছে, ধর্ষণ বেড়ে গেছে, লুটতরাজ বেড়ে গেছে। এই যারা এই সমস্ত ঘটনা তারা কিন্তু কোনো নিরাপত্তা পাচ্ছে না, থানায় গেলে তাদের মামলা নিচ্ছে না। এসব বিষয়ে তারা প্রতিবাদ করলে তাদের উপর নেমে আসছে অকথ্য নির্যাতন। এই সমস্ত লোক কিন্তু এখন এই সরকারের উপর পুরা বিল্লা হয়ে গেছে। তারা শুধুমাত্র সুযোগ খুঁজছে কি করে এই সরকারের বিদায় করা যায়। এই সমস্ত নির্যাতিত মানুষের কথা পুলিশ না শুনলেও, আর্মি না শুনলেও, আর্মি এবং পুলিশ কিন্তু রাজনৈতিক ভিন্ন মতাবলম্বীদের গ্রেপ্তার করা, নির্যাতন করার জন্য খুব উৎসুক হয়ে বসে আছে। দেশের প্রায় সকল শিল্প
কারখানা ধ্বংস করে দিয়েছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই যে শ্রমিকরা, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা, বাংলাদেশের বড় বড় এই যে শ্রমিকরা, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকরা বাংলাদেশের বড় বড় শিল্প গোষ্ঠীতে তারা চাকরি করত। এই শিল্প কলকারখানা পুড়িয়ে দেওয়ার কারণে তাদের কিন্তু এখন কাজ নাই, তাদের চাকরি নাই, তাদের বেতন নাই। তাদের কি অবস্থা? তারা আজকে প্রায় 2-3 মাস যাবৎ আশুলিয়া, সাভার, নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় তারা